আপনারা কান্না করছেন মানে আমরা ফ্যামিলি কাটলে ব্যস্ত, কিন্তু আমরা দেখা গেছে যে এই যে পরিবর্তন উন্নত নিয়ে আমরা কোনো ব্যস্ত নাই। তো বাংলাদেশে জন্মগ্রহণ করছে, এটা আমাদের কপালের দুঃখ, এটা থাকবে, এটা মনে হয় যাবে না চিটাং থেকে। বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এখানেই কোমর পানি, আমি যদি আরেকটু পিছিয়ে যাই তাহলে সেই পানি কিন্তু আসলে বুক পানি পর্যন্ত ছুঁয়ে যাবে। চিটাগাঙে কোমর সমান পানি, পোলাপান দেখলাম যে পরীক্ষা দিতেছে আপনার হাঁটু সমান পানিতে ইন্টার পরীক্ষা দিতে, এটা তো এসএসসি পরীক্ষা দিতেছে আর কি। কিছু বলার নেই আসলে, কি বলবো আর, আমাদের কপালে লেখা আছে। তারেক জিয়ার নানান ধরনের কাহাট প্রজেক্ট সত্যিকার অর্থে ব্যর্থ হচ্ছে, বিএনপি একটা ধরা খাচ্ছে। আমি বলছি আপনারা যারা ওই কার্ড নিয়ে মজা করেন বা কার্ডে আপনারা অতিষ্ঠ। আসসালামু আলাইকুম, পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি, দয়া করে পুরো ভিডিওটা না দেখে যাবেন না আপনারা। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। সামান্য বৃষ্টির পানিতে পুরো চট্টগ্রাম তলিয়ে গেছে। তৈরি হয়েছে সরকারের প্রতি মানুষের ক্ষোভ। সরকার একের পর এক কার্ড বিতরণের ঘোষণা দিচ্ছে, কার্ড চালু করছে, কিন্তু জনগণের এইসব ভোগান্তি কি সরকারের চোখে পড়ে না? সামান্য হালকা পানিতেই, হালকা বৃষ্টির পানিতেই চট্টগ্রামে বেহাল দশা। জনগণের ভোগান্তির যেন শেষ নেই। চট্টগ্রাম মহানগরীর অধিকাংশ নিচু এলাকা পানির নিচে তলিয়ে গেছে। নগরীর সড়ক, মহাসড়ক, অলি গলি পানিতে থই থই করছে। কোথাও কোমর সমান, কোথাও হাঁটু সমান, আবার কোথাও বুক সমান পানি। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বসত বাড়িতেও উঠেছে পানি। 50 বছর পানি ওঠেনি এমন এলাকায়ও এবার জলাবদ্ধতা তৈরি হয়েছে। ভয়াবহ এই জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ, দুঃখ, কষ্ট আর দুর্ভোগের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তুলে ধরছে। সরকারের প্রতি আক্ষেপ করে মানুষ বলছে, অনেক আশা এবং স্বপ্ন নিয়ে বিএনপি সরকারকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছিল, কিন্তু তারা একের পর এক কার্ড চালু করছে, এটা প্রত্যাশা করেনি। চট্টগ্রাম যেভাবে পানির নিচে তলিয়ে গেছে, যেভাবে চট্টগ্রামে জলাবদ্ধতা তৈরি হয়েছে, রাস্তাঘাটে দোকানপাট যেভাবে পানির নিচে তলিয়ে গেছে, এরপরে জনগণ রাগ, দুঃখ, কষ্টে ক্ষোভ প্রকাশ করে কি বলল আমরা সেটা দেখব, এবং বর্তমান চট্টগ্রামের অবস্থা কি আমরা সেটা দেখে আসবো। আশা করি সঙ্গে থাকবেন আপনারা। আপনারা কান্না করছেন মানে আমরা ফ্যামিলি কাটলে ব্যস্ত, কিন্তু আমরা দেখা গেছে যে এই যে পরিবর্তন উন্নত নিয়ে আমরা কোনো ব্যস্ত নাই। তো বাংলাদেশে জন্মগ্রহণ করছে, এটা আমাদের কপালের দুঃখ, এটা থাকবে, এটা মনে হয় যাবে না চিটাং থেকে। দর্শক, আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি বাংলাদেশের ক্লিন সিটি, গ্রিন সিটি খ্যাত চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ে, এবং নগরী আসলে কতটুকু ক্লিন হলো বা কতটুকু গ্রিন হলো তারই উদাহরণ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু রূপালী গিটার আছে, সেই রূপালী গিটারও আজ পানিতে ছুঁই ছুঁই অবস্থায়, এবং আমার চারপাশে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এখানেই কোমর পানি, আমি যদি আরেকটু পিছিয়ে যাই তাহলে সেই পানি কিন্তু আসলে বুক পানি পর্যন্ত ছুঁয়ে যাবে। তো আসলে আমরা এখানে আজকে জানার চেষ্টা করব, এখানে যারা আছেন তাদের থেকে আসলে জানার চেষ্টা করব যে তারা আসলে কে কি বলছেন। আমরা মুরাদপুর, ডিসের মোড়, বদ্দারার, তার পবত্তার মোড়, দেখেন কতটুক পানি, এই পানির ভিতরে মানুষগুলা কত কষ্ট করতেছে। এই আমাদের সোনার বাংলাদেশ, এই আমাদের স্বাধীনতা দেশ, আমরা সোনার বাংলাদেশে, বাংলাদেশের আমরা এমন ভাবে কাজ করব, মানে আমরা ফ্যামিলি কাটলে ব্যস্ত, কিন্তু আমরা দেখা গেছে যে এই যে পরিবর্তন উন্নত নিয়ে আমরা কোনো ব্যস্ত নাই। মানুষের কষ্ট দুঃখ বুঝি না, ফ্যামিলি কার্ড দেখাচ্ছি, মানুষের মন জয় করে আমরা সব বয়ে গেছি। আজকে এই যে চট্টগ্রাম সকাল দিকে আমি গাড়ি চালাইতেছি, আমি একটা রিক্সা শ্রমিক, যত জায়গায় গেছি চট্টগ্রাম আনাচে কোনাচে ডেইলে সব পানি, এতটুক পানি দেন। এখন এই জায়গায় যে পানি, একটা যাত্রী নিচে আমার 500 টাকা দিচ্ছে, তার বড় পানি যাত্রী চোখের পানি ফালাই দিচ্ছে আমার কষ্ট দেখে। আসলে বলার তো কিছু নাই, আমরা সাধারণ নাগরিক, এই গ্রামে গ্রাম থেকে আসতেছি, কোনো পানি নেই, কোনো বন্যা নাই। এখন বৃষ্টি না হতে শহরে বন্যা। তো বাংলাদেশে জন্মগ্রহণ করছে, এটা আমাদের কপালের দুঃখ, এটা থাকবে, এটা মনে হয় যাবে না চিটাং থেকে। এরপর আমাদের কপালকে ছাড়া কারোর তো দায়ী করার সুযোগ নাই। কার কোন দায়ী করবো? দায়ী আমাদের নিজেরাই, আমরা দায়ী। জন্মই আমার আজন্ম পাপ, বাংলাদেশে জন্মানোটা একটা শাস্তি পাপ, বুঝছেন? তো
কিছু বলার নেই, আমরা এটা মেনে নিলাম। হ্যাঁ, এই দেখেন কি অবস্থা। এত পানি যে নতুন সরকার আয়ন এত পানি দেশের জন্য কাজ করে না, কিছু করে না, সরকার করে গেছিল, এখন ভালো পথগুলো ভাঙিয়ে মানে পানি জমছে। মানে মেয়র তো আসলে বলছেন ক্লিন সিটি তিনি করার চেষ্টা করছেন। আর না মেয়র তো হইলে ফরের হিসাব। আপনি মেয়র এখনো বর্তমানে যেগুলো করতেছে এগুলো মানে অত্যাচার বেশি করতেছে, মানুষের পোকামুখির ভিতরে আলাই দিচ্ছে। আজকের পরিস্থিতির জন্য কাকে দায়ী করবেন? আজকের পরিস্থিতিতে দায়ী করতেছি মেয়র আছে, বর্তমান সরকার আছে, এরা তো দায়ী। মানে আগে 15 বছর খুব ভালো ছিল, এত পানি উঠে নাই এই প্রবর্তকের মরে, কিন্তু এই যে ইয়াগুলা ভাঙ্গি, নালাগুলা ভাঙ্গি, কি সুন্দর আমরা খুব পানি জমা হয়েছে। আমরা আসছি কুমিরা থেকে বেলভিউতে একটা রিপোর্ট নেওয়ার জন্য। যাওয়ার সময় একটা রিক্সাতে গেছিলাম 100 টাকা দিয়ে, এখন আবার আসার সময় এই গাড়িতে উঠছি, এখন উঠার পরে এখানে আসি গাড়িটা আটকে গেল। গাড়ি তো একদম ডুবে গেছে। আমরা ডুবে গেছি ভিতরে। এখন আমরা নামবো কিভাবে সেটা চিন্তা করতেছি। অনেক এরকম অবস্থা দেশের, আমরা কি অবস্থায় আছি আল্লাহ। এটা আমি মনে করি যারা এগুলা ইয়া করে মেনটেন করে এদের মানে অজ্ঞতার বিষয় আমি মনে করি। কারণ এরা তো আসলে আমাদের ড্রেনেজ ব্যবস্থা, আমাদের বাংলাদেশ 6 ঋতুর দেশ, আমাদের চিন্তা করার দরকার। আমাদের বৃষ্টি হবে, বৃষ্টির পানিটা কিভাবে যাবে ওটা আমাদের দেখার আগে থেকে চিন্তা করার দরকার ছিল। এমনি বড় বড় অফিসে আমি বসে রইলাম আমার পদ পদবি নিয়ে, এটা কোনো ইয়া না। আসলে আমরা কাউকে দায়ী করতেছি না, আমাদের কপাল খারাপ, আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ঠিক আছে ভাইয়া, সবসময় যে সরকারই আসুক এইভাবে পরিস্থিতি দেয়, এর চেয়ে বেটার সরকার আসলে এই পরিস্থিতি দেয়। আমি মনে করি আজকের পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করতেছি। এই সিটি কর্পোরেশন যে কাজগুলো করা দরকার আগের থেকে এরকম, এই সরকার বলেন, আগের সরকার বলেন, এই সবকিছু আওয়ামী লীগ সরকার বলেন, এখন সরকার বলেন, দুটোটাই দায়ী। আমি দায়ী করতেছি বাংলাদেশ সেনাবাহিনীকে। আমি বিগত এই রোডে আমি 4 বছর আমি মানে চলাফেরা করতেছি, ঠিক আছে। এই সেনাবাহিনীর কারণে এই জিনিসটা হচ্ছে, এরা ঠিকঠাক মতো কাজটা করতেছে না, ওই কারণে এই সমস্যাটা হচ্ছে। আমরা তো অফিস গান অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এটা কি কারা দায়ী করবে? সরকার যদি উদ্যোগ নেয় তাহলে হয়তো এই জলবদ্ধতা থাকবে না। সাধারণ মানুষের তো ভোগান্তি, এগুলোর জায়গা আসতে 1 ঘন্টার উপরে লাগছে। এখন তো পরিষ্কার হচ্ছে না, মনে হচ্ছে আজকে 2-3 মাসের ভিতরে সিভিল কর্পোরেশন কোনো ড্রেনে পরিষ্কার হচ্ছে না। মানুষ চলাচল করতে পারবে, কিন্তু রুগী নিয়ে দেখছি ওখানে গাড়ি দাঁড়ায় রয়েছে, মনে হচ্ছে 1 ঘন্টার উপরে। চট্টগ্রাম নগরীর জন্মলগ্ন থেকেই এ যেন নগরীর জন্মদোষ। জলাবদ্ধতা যেন নগরবাসীকে কখনোই ছেড়ে যাবে না। ক্লিন সিটি গ্রিন সিটি করার যেই স্বপ্ন, সেই স্বপ্ন যেন স্বপ্নই রয়ে যাবে। প্রবর্তক মোড় থেকে রাফসান খান, সিএসজি নিউজ 24। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, 71 চেতনা জিন্দাবাদ, 71 চেতনা জিন্দাবাদ। আমার স্টুডেন্ট ছুটি শেষ করে 2 ঘন্টা, আল হাদি ইন্টারন্যাশনাল এখনো স্টুডেন্ট দিতে পারতেছে না। স্টুডেন্ট এখনো কিছু খাই নাই, ও কি করতেছে না করতেছে এখন কোনো যোগাযোগ নাই। এটা হচ্ছে আমাদের দেশের অবস্থা। আর কি দেবো বলেন? বড় বড় যে সিটি কর্পোরেশন বলেন, এমপি বলেন, মন্ত্রী ওরা অনেক চিন্তা করতেছে, ওরা দেশে চিন্তা করতেছে না, ওরা নিজে কিভাবে বাঁচবে চিন্তা করতেছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার বলে চলে যান। আর আপনার স্কুলে গেছি বান্দা এর থেকে মেডিকেল থেকে সরকার তো ভোট দিলে আমরা শেষ। যদি স্পিড পাওয়া যদি কাজগুলো হতো না, কাজগুলো আজকে এগোতে হতো না। দীর্ঘদিনে কাজ চলতেছে, প্রশাসনকে বলতেছে এগুলো আরো স্পিডে করার জন্য, তাহলে চিটাগাঙ্গের মানুষ পানির তলে চলে যাবে। মেয়র সাহেব বলছে, হ্যাঁ 80% কোথায় এখানে কোনো জলাবদ্ধতা থাকবে না, কিন্তু এখন দেখতেছে কোথায় 80% না 20% কাজ হচ্ছে না।
80% অলরেডি সবাই পানি নিচ্ছে। তারেক জিয়া সাহেব আমাদের প্রাইম মিনিস্টার আমার নেইবার ছিলেন 8 বছর। So I hope he will come, and take action against this because he lived in London. What is the difference between a Western world and Bangladesh? গভর্নমেন্টের জন্য এটা খুবই খারাপ। বাংলাদেশে ঢাকার কোনো ড্রেনেজ সিস্টেম নাই। মানুষের র রিয়াকশন, ঠিক আছে। চিটাগাংয়ে কোমর সমান পানি, পোলাপান দেখলাম যে পরীক্ষা দিতেছে আপনার হাঁটু সমান পানিতে ইন্টার পরীক্ষা দিতে, এটা তো এসএসসি পরীক্ষা দিতেছে আর কি, ঠিক আছে। কিছু বলার নেই আসলে, কি বলবো আর, আমাদের কপালে লেখা আছে, মানে আমার তো নয়, আমি তো বাচ্চা গেছি, পড়ছি বিদেশে অনেক ছোট বয়সে, যারা দেশে আছে এখনো তাদের কপালে আছে আর কি। তো আমি ওই দেশে জন্মাইছি তো খারাপ লাগে আর কি, কারণ আমি খুব ভালো একটা বিষয় আছি, আমার দেশে যারা আছে বাজে অবস্থা, বাপ মাও থাকে এখানে। যাই হোক, তো কালকে যে চুতমারানের পোলার কথা বলতেছিলাম, যে বলতেছিল যে জুলাই সনদ আননেসেসারি, ওই একই চুতমারানের পোলায় আবার বলছে যে নেপালের প্রধানমন্ত্রী নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রীটা ফলো করতেছে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যে কাজ করতেছে, মা গো মা, একমাত্র বাপের নাম জিয়াউর রহমান হওয়া ছাড়া যার কোনো ধরনের কোনো ক্রেডিবিলিটি নাই। আমি আমার লাইফের ইতিহাস আমি জানি না বাংলাদেশের, আমি তো বাংলাদেশের এডুকেশন সিস্টেম 10 বছর আগে বাইরে গেছি, আমি জানি না বাংলাদেশের এডুকেশন সিস্টেমের কি অবস্থা, কিন্তু আমি পৃথিবীর ইতিহাসের, মানে পৃথিবীর কোনো এডুকেশন সিস্টেমে আমি দেখি নাই যে কেউ একজন সিভিল ইঞ্জিনিয়ার পাশ করে কেউ ইন্টার পরীক্ষার হলে ঢুকছে আর কি, আমি দেখি নাই। মানে অলরেডি সিভিল ইঞ্জিনিয়ার, কিন্তু সে আবার হাই স্কুলে ভর্তি হইতেছে। আমি জানি না পৃথিবীর কোনো এডুকেশন সিস্টেম এরকম আছে কিনা, কিন্তু তার কথা অনুযায়ী নেপালের প্রধানমন্ত্রী যদি বাংলাদেশে ফলো করে তাই হওয়ার কথা, ঠিক আছে। আবার আন্দালিব রহমান পার্থরে দেখলাম যে তারেক রহমান নাকি ক্ষমতা গ্রহণ করছে পৃথিবীর বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়। তাহলে 24-এর আমাদের ইউনুস কি করছিল? ইউনুসটা কি হেল্প করছে? ওই টাইমে কোনো সরকার নাই, কিচ্ছু নাই, মাত্র একটা গণ অভ্যুত্থান হয়েছে। দুই সাইডে একদিক দিয়ে ইন্ডিয়ার প্রেশার, একদিক দিয়ে আওয়ামী লীগের প্রেশার, সব দিক দিয়ে প্রেশার। ইউনুস কি করছে তাইলে? এখন তো আপনারা তো এখন আওয়ামী লীগের লগে ভাগে যোগে আইছেন, এই যে বিএনপির সাথে, এই ইন্ডিয়ার সাথে বিএনপি আছে, ইন্ডিয়া আছে সাপোর্টে, তারপর কত কোনো মব টপ নাই। ইউনুসের আমাদের 500 মব গেছে, আপনারা কয়টা মব হ্যান্ডেল করছেন এই পর্যন্ত? কারণ মবগুলো তো সব আপনারাই করতেন, নিজেরা করে 1.5 বছর ইউনুসের কোনো কামই করতে দেন নাই। এই জুলাই যখন ব্যর্থ হবে না, গণঅভ্যুত্থান আরেকটা হবে। এই জুলাইটা ব্যর্থ হওয়ার পিছনে 200% অবদান বিএনপির, পুরা একাই বিএনপির 2টা দিছে জুলাই ইয়াটা। এনসিপিও করছে কিছু হালকা, জামাতও করছে। জামাতের ভুল হয়েছে কি, জামাতও মানুষ মাফ করবে না, সেটা হচ্ছে জামাতের মানুষজন ভোট দিছিল, জামাত ভোটের আমানতটা রক্ষা করতে পারে নাই। মানুষজন অনেক আশা নিয়ে জামাত এনসিপি জোটে ভোট দিছিল, কিন্তু তারা যে কি করছে আল্লাহ জানে, ঠিক আছে। বাগবাটোয়ারা নির্বাচন করে আসছে তারা, এবং তারা সেটা মাইনাও নিছে রেজাল্ট। এই মাইনা নেওয়ার কারণে এরা ভাবছে জামাত তো যা কই, জামাত তো কিছু কইব না, তাই না? এই জন্য পায়রা বসছে, এই যে এখন দেখেন যা মন চায় তাই কয়ে বেড়াইতেছে ওরা। জুলাই সনদ কি আননেসেসারি, হ্যান ত্যান ভুগিচুকি ভাতের ফ্যান, মানে যা মন চাইতেছে তারা ফজা পাগলায় কইতেছে যে রাজাকারের বাচ্চা, আলবদরের বাচ্চা। স্বাধীনতার 55 বছরের পরে আমরা এখন রাজাকারের বাচ্চা, আলবদরের বাচ্চা। অথচ আমার নানা মুক্তিযোদ্ধার কমান্ডার, বহুত মানুষ আছে যাদের পারিবারিক ভাবে তারা মুক্তিযোদ্ধার অংশ সদস্য। কিচ্ছু বলার নাই, ঠিক আছে। তবে ওই যে একটা কথা আছে না, আল্লাহর মায়ের শেষ মায়ের, এই যে 17 বছর আপায়, কথা তো বলতে আর একটা ভুলে গেছি। আপারটা তাও মানন যায় যে আপা 20 টাকার মাল 100 টাকা দেওয়া বানাইছে, তাও বানাইছে অ্যাটলিস্ট, এই যে রূপপুর পারমাণবিক কেন্দ্রটা। তো যদিও যে টাকা আওয়ামী লীগ সরকার মারছে গত বিগত 16-17 বছরে, তা দিয়ে 20টা রূপপুর কেন্দ্র বানানো যেত, তারও বেশি, তাও তো বানাইছে। এটার ক্রেডিট বলে তারেক রহমানের। তারেক জিয়ার নানান ধরনের কার্ড প্রজেক্ট সত্যিকার অর্থে ব্যর্থ হচ্ছে, বিএনপি একটা ধরা খাচ্ছে। আমি বলছি, আপনারা যারা ওই কার্ড নিয়ে মজা করেন বা কার্ডে আপনারা অতিষ্ঠ,
অনেকে তারে যে কার্ড বাবা বলেন, কেউ বলেন আর কয়েকটা কার্ড ঘোষণা করেন, তাহলে ওই কার্ড দিয়ে আমরা তাস খেলতে পারবো। তাস খেলতে যে কয়টা কার্ড লাগে ওই কয়টা কার্ড হয়ে যাবে। এবং বাংলাদেশটা এমন একটা যুগে আসছে তারেক জিয়ার আমলে যে টাকার চাইতে কার্ড বেশি থাকবে মানুষের মানি ব্যাগে। দেখা যাবে এক একজনের পকেটে বা একজন মহিলার কাছে 8টা কার্ড, একজন গরিব মহিলা, ধরে নিলাম গরিবরাই পাবে 8টা কার্ড। 8টা কার্ডের যে ওয়েট বহন করতে যা লাগে ওই পরিমাণ টাকা তার কাছে নেই, শুধু কার্ড আছে, টাকা নেই। এই হচ্ছে বাস্তবতা। দর্শক, এখন অনেকে কার্ড বাবা বলছেন জনাব তারেক রহমানকে, কিন্তু তার কার্ড প্রজেক্ট মাঠে মারা খাচ্ছে, তার কার্ড প্রজেক্ট ধরা খাচ্ছে। অলরেডি বিএনপি ভুল বুঝতে পেরেছে। আমি সেই প্রমাণ দেখাবো যে বিএনপি ভুল বুঝতে পারছে কোথায় এবং পিছু করতে বাধ্য হচ্ছে। এই কার্ড প্রজেক্ট এটা জনগণকে বোকা বানানোর একটা প্রজেক্ট। এই কার্ড প্রজেক্ট এটা একটা ফটকাবাজি প্রজেক্ট। আমরা শুরু থেকে বলে আসছি যে বিনা কাজে কাউকে টাকা দেয়া এটা কোনো বিবেকবান মানুষের, কোনো বুদ্ধিমান, কোনো রাষ্ট্র পরিচালকদের কাজ হতে পারে না। বিনা কাজে সোশ্যাল সেফটি নেট থেকে শুধুমাত্র যারা বিকলাঙ্গ, যারা একদম কাজ করতে পারে না, অতি বয়স্ক এবং ডিজেবল, এছাড়া কাউকে বিনা কাজে টাকা দেওয়া হয় না, যায় না। অথচ 4.5 কোটি পরিবারকে নাকি ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কতটা উদ্ভট! তারপর এই যে উদ্ভট কাজ আমরা বলেছি টনক নড়েনি, কিন্তু বিশ্বব্যাংক IMF বলেছে যে এভাবে টাকা ছাপিয়ে আপনি কার্ড দিচ্ছেন বা ফ্যামিলি কার্ড দিচ্ছেন, এটা সম্ভাব্যতা ফিজিবিলিটি স্টাডি, এটা টেকনিক্যাল দিক যাচাই বাছাই স্যার আপনি কার্ড দিচ্ছেন, আমরা কিন্তু লোন দিব না, এটা ঠিক হচ্ছে না। তো বিশ্বব্যাংক IMF বলেছে, তারপরে তাদের মুখ শুকিয়ে গেছে যে কার্ড বাবার কার্ড কেরামতি শেষ। বিভিন্ন ফকির, কবিরাজ কিংবা জাদুকর বা ম্যাজিশিয়ান যে ম্যাজিক দেখায়, সেই ম্যাজিকের যে সিক্রেটস, যে রহস্য, সেটা যদি জনগণ বুঝে যায় তাহলে যেরকম তার মুখ শুকিয়ে যায়, এরকম কার্ড বাবার কেরামতি ফাঁস হয়ে গেছে, মুখ শুকিয়ে গেছে। দর্শক, এখন আবার নিয়ে এসেছে LPG কার্ড। দেখেন, এখন কার্ড ইফ ইট ইজ সামথিং গুড, মানুষ এটাকে ভালোভাবে নেওয়া উচিত। অথচ কার্ড নিয়ে কিন্তু তুমুল ট্রল হচ্ছে। অনেকে বলছে LPG কার্ড কি? ওই কার্ডটা চুলার মধ্যে দিলে আগুন জ্বলবে না? ওই কার্ডটা গ্যাস সিলিন্ডারের উপর রাখলে গ্যাস সিলিন্ডার ভরে যাবে কি? মানে ওই কার্ড দিয়ে কি হবে? মানে LPG কার্ডটা কিভাবে কাজ করবে কেউ বলতে পারে না। এবং দেখেন, এই কার্ড প্রজেক্ট এটা যে একটা ফালতু প্রজেক্ট তার একটা বড় প্রমাণ দিই। কোন একটা বিষয় একটা টেকনিক্যাল কমিটি দরকার এবং সম্ভবত যাচাই দরকার, মেরিটস এন্ড ডিমেরিটস বিশ্লেষণ করা দরকার, কিভাবে কি হবে সবকিছু এক্সপার্টরা সবকিছু ঠিক করবে, তারপরে বিষয়টা সামনে আসবে, এই তো। কিন্তু এই যে LPG কার্ডের কথা বলা হলো, এটা নিয়ে কোনো টেকনিক্যাল আলোচনা, এক্সপার্ট আলোচনা শুনেছেন? বাংলাদেশের কোন এক্সপার্ট LPG কার্ড কিভাবে কাজ করবে কেউ বলতে পারে? বা এটা কতজনকে দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, কোনো বিষয়ে কোনো এক্সপার্ট আলোচনা হয়েছে না? আন্দাজের উপর দর্শকরা যে বলে ফেলেছে। মানে কার্ড এটা একটা ফটকাবাজি প্রজেক্ট, এর কোনো বাস্তবতা নেই। সমস্ত কার্ড প্রজেক্ট ফেল করবে। অলরেডি আবারও বলছি, বিশ্বব্যাংক IMF এরা আপত্তি করেছে এই কার্ড নিয়ে, তারপরে বিএনপি সরকার নড়ে চড়ে বসেছে যে না, এই কার্ড নিয়ে ফটকাবাজি আর বেশি দিন চলবে না। এই যে ফ্যামিলি কার্ড দিয়েছে বলছে, কতজনকে দিয়েছে? সোশ্যাল সেফটি নেট থেকে কিছু লোক কিছু টাকা নিয়ে এবং পে স্কেলের কিছু টাকা নিয়ে দলীয় কিছু লোককে ফ্যামিলি কার্ড দিয়েছে। প্রকৃতপক্ষে এইসব ফ্যামিলি কার্ডের মাধ্যমে মানুষ উপকৃত হবে? ইটস ইম্পসিবল। এবং সাধারণ জনগণ এইসব কার্ড পাবে? নেভার। কোনো দিন প্রকৃত গরিবদের কাছে, সবার কাছে এই কার্ড পৌঁছে দিতে পারবে না। এবং একবার দুইবার টাকা দিয়ে দেখবেন যে ওই কার্ড আর কাজ করে না। দর্শক, কত কার্ড নিয়ে এসেছে, সব কার্ড ব্যর্থ হবে, শুধু একটা কার্ড কাজ করবে, সেটা হচ্ছে স্টুডেন্ট কার্ড। এবং তাতে কোনো টাকা থাকবে না। কি থাকবে? যে আমি স্টুডেন্ট, তার প্রমাণ। ওই যে স্টুডেন্ট ID কার্ড থাকে না, ওই যে স্টুডেন্ট কার্ড, সব স্টুডেন্টের একটা কার্ড থাকবে এবং সেই কার্ডের মাধ্যমে প্রমাণিত হবে সে স্টুডেন্ট। সে কার্ড দিয়ে ক্যাম্পাসে সে ঢুকতে পারবে। এর বাইরে কোনো কার্ড সফল হবে না, সবগুলো ব্যর্থ হবে। দর্শক দেখেন, এবার আসল খবরে আসেন। এতক্ষণ যা শুনলেন সব ভূমিকা। ফ্যামিলি কার্ড প্রকল্পে সামান্য ত্রুটি বিচ্যুতি আছে, তা সংশোধন করা হচ্ছে, এটা বলছেন অর্থমন্ত্রী। দেখছেন, মানে যারা ফটকাবাজ তারা এই ফ্যামিলি কার্ডের পক্ষে নানান কথাবার্তা বলেন, কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রতি ইদানিং আমার একটু রেসপেক্ট হচ্ছে। তাকে আমি দেখতে পারতাম না, ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক ছিল না, দেখতে পারতাম না কয়েকটা কারণে। তার বাবা একজন রাজাকার। এখন বাবা রাজাকার হওয়া এটা অন্যায় নয়। এখন হুমায়ুন কাদের চৌধুরীর বাবা রাজাকার, কিন্তু আমি তো
হুম্মুম কাদের চৌধুরীকে অন্তঃস্থল থেকে রেসপেক্ট করি। কারণ হচ্ছে যে বাবার পরিচয় গোপন করে নিজেকে বড় মুক্তিযোদ্ধা সাজানো, এটা হচ্ছে সমস্যা। ঠিক আছে, বাবা রাজাকার ছিল ভাই, আমি স্বাধীনতার পক্ষের, এভাবে আপনার মধ্যে সততা থাক, যেমন হুম্মুম কাদের চৌধুরীর মধ্যে আছে। যেমন সালাউদ্দিন কাদের চৌধুরী স্বাধীনতা বিরোধী ছিল, কিন্তু তিনি ফৌজদারি অপরাধ করেননি। সালাউদ্দিন কাদের চৌধুরী স্বাধীনতা বিরোধী ছিল, কিন্তু 1971 সালে 16 ডিসেম্বর পর সালাউদ্দিন কাদের চৌধুরী বা তার 14 গোষ্ঠীর কেউ স্বাধীনতা বিরোধী ছিল না, সবাই বাংলাদেশের পক্ষে। সহজ হিসাব এবং সৎ, এটাই তো খালেদা জিয়া বিশ্বাস করতেন, এবং জিয়াউর রহমান থিওরি ছিল এটা, যে দেশ স্বাধীন হওয়ার পর সবাই স্বাধীনতার পক্ষে। আর ফৌজদারি অপরাধ যারা করেছে তাদের বিচার হয়ে গেছে, 74 সাল পর্যন্ত বিচার হয়েছে, আর কিছু করার নেই, এখন সবাই এক আমরা সৎ। আর আমির হোসেন মোহাম্মদ চৌধুরীরা এসেছেন চেতনা ব্যবসা করতে, তারা অসৎ। কিন্তু ইদানিং তাকে পছন্দ করছে যে তিনি যেহেতু অর্থমন্ত্রী এবং তিনি জানেন যে দেশের অবস্থা খারাপ, এই জন্য তিনি একটু সঠিক কথা বলার চেষ্টা করছেন। এই যে ছাত্রদল ছাত্রদলের উপর শিবিরের উপর ছাত্রদল হামলা করছে, বিএনপির লোকজন বিভিন্ন জায়গায় সন্ত্রাস করছে, এগুলোর বিরুদ্ধে আমির হোসেন মোহাম্মদ চৌধুরী সোচ্চার। কারণ তিনি দেখছেন যে দেশের যে অবস্থা, যদি জামাত একবার হরতাল দিয়ে দেয় অর্থনৈতিক অবস্থা 12টা বেড়ে যাবে। জামাত একদিন হরতাল দিলে যে ক্ষতি হবে, ওই হরতাল পুষিয়ে ওঠার মতো কোন সক্ষমতা এই সরকারের নেই। এটা আওয়ামী লীগের মতো শক্তিশালী সরকার না। আমির হোসেন মোহাম্মদ চৌধুরী জানেন যে দেশে উল্টোপাল্টা কিছু ঘটলে বাজেট করার মতো টাকা থাকবে না, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, আনুষ্ঠানিকভাবে ধ্বংস হবে, রিজার্ভ টিজার্ভ কিছু থাকবে না। এই জন্য তিনি সঠিক কথা বলার চেষ্টা করছেন। এই আমির হোসেন মোহাম্মদ চৌধুরী ঠিকই স্বীকার করলেন যে ফ্যামিলি কার্ড প্রকল্পে ত্রুটি বিচ্যুতি আছে, সংশোধন করা হচ্ছে। এর মানে ভুল বুঝতে পারছেন। এই সংশোধন কি এটা এখন পর্যন্ত বলেন নাই, সামনে বলবেন। এটা কেন বলছেন? ওই যে বিশ্বব্যাংক IMF বলেছে যে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তুলেছে, সব কার্ড ওরকম আপনারা বলবেন যে ত্রুটি বিচ্যুতি আছে, সংশোধন করা হচ্ছে। সংশোধন করা হচ্ছে মানে ওটা রেখে দিবেন, ওটা চলবে না। আমরা বুঝি, বুঝতে পারছেন ঘটনা কি ঘটেছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন মাত্র 1 ঘন্টার বৃষ্টিতেই কোমর সমান পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরী। চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কারণে খালগুলোর প্রবাহ বাধাগ্রস্ত হওয়া, 3 বছরের প্রকল্প 8 বছরেও শেষ না হওয়া, অর্থ সারে বিলম্ব এবং সমন্বয়হীনতা এবং সিটি কর্পোরেশনের দেরিতে খাল পরিষ্কার কার্যক্রম, এসব কারণেই জলাবদ্ধতা তৈরি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশ্লেষকরা। মঙ্গলবার 28 এপ্রিল সকালে বৃষ্টি শুরুর কিছুক্ষণের মধ্যেই নগরীর প্রবর্তক মোড়, চকবাজার, কাতালগঞ্জ, রহমতগঞ্জ এবং সড়কবহর, মুরাদপুর, আগ্রাবাদ, হালিশহর, নিউ মার্কেট ও তিনপুলের মাথাসহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে যায়। কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সমান পানি জমে। সড়কগুলোতে ছোটোখাটো জলাশয় দেখা যায়। দোকানপাট, বাড়িঘর সবগুলোই পানিতে আটকে যায়, সব জায়গায় পানি ঢুকে পড়ে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়ে। সংশ্লিষ্টরা জানান, হিজরা খাল ও জামাল খান খালের কাজ চলমান থাকায় সেখানে বাঁধ দেওয়া হয়েছে, যা পানি প্রবাহে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেছে। বিশেষ করে এসব খালের সঙ্গে সংযুক্ত এলাকাগুলোতেই জলাবদ্ধতা দেখা দেয় বেশি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন কি বলতেছেন। আসলে এই যে মানুষের ক্ষোভ দিনের পর দিন বাড়ছে সরকারের প্রতি চরম মাত্রায়, এগুলা ভবিষ্যতে কী রূপ ধারণ করবে, কি মনে করেন আপনারা? অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।